चलो, गुड मॉर्निंग गाइज, गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स। আমরা আজকে কি পড়ব? টুডে উই শুড রিড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, অ্যান ইন্টিগ্রেটেড ওয়ে অফ লার্নিং। ওকে, ইন্টিগ্রেটেড ওয়ে, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ অফ লার্নিং, কীভাবে আমরা একসাথে সব জুড়ে জুড়ে শিখব। বাট কীভাবে শিখব, কী শিখব বলার আগেই আমরা কিছু কোশ্চেন পড়ে নিই, হুইচ মে অ্যাপিয়ার, হুইচ মে অ্যারাইজ আপকামিং এক্সাম, বি ইট BCS, বি ইট IAS। কোশ্চেনগুলো ঝটপট দেখে নাও, হুইচ আর প্রিপেয়ার্ড বেসড অন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1999। ওকে, তারপর আমরা পড়াটা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 provided appointment of statutory commission for every 15 years। একটা ছোট্ট জিনিস বলি, আমি আমার বোর্ডটা লেখার জন্য কখনো কখনো পুরো বিষয়টা এক লাইনে ধরানোর জন্য একটু ছোট করে অ্যাব্রিভিয়েশন দিয়েছি বা ছোট করে লিখেছি। এটা এরকম নয় যে পরীক্ষা হলে তেমনই থাকবে, পরীক্ষা হলে পুরো শব্দটাই লেখা থাকবে। সো ডোন্ট বি ওরি, ইজিলি তোমরা পড়তে পারবে। এটা আমার নিজের জন্যে সাফিসিয়েন্ট, আমি তোমাদের যেহেতু বলে দেবো, অসুবিধা হবে না। অ্যান্ড দ্য সেকেন্ড স্টেটমেন্ট ইজ separation of budget was introduced first time in Government of India Act 1919. Okay, choose the correct one, A1 only, B2 only, C both and D none. Now the second question comes here, bicameralism and direct election was introduced in 1919 Government of India Act. Very good. Second question, Dyarchy or double government in 1919 included administration of British Parliament and Crown. Okay, chalo, choose the incorrect. Here incorrect is required, A1 only, B2 only, C both, D none. And the third question is that it provided, that means Government of India Act 1919 provided 3 members of Viceroy Executive Council, sounds good, would be Indian. 3 members of Viceroy's Executive Council would be Indian, including Commander-in-Chief. Okay, and the second statement is 1919 Government of India Act granted limited number of franchise based on education only. Okay, চলো, অ্যান্ড এটাতে কি চাইছে? চুজ দ্য কারেক্ট, A1, B2, 1 only, B2 only, C both, D none. And the fourth question is Montagu-Chelmsford or Montagu-Chelmsford, whatever you may pronounce or accent. Montagu-Chelmsford enacted and came into force as well in 1919. Montagu-Chelmsford enacted and came into force as well in 1919. Whether second question is that, second statement is that it provided establishment of PSC, hence a federal PSC was set up in 1926. Choose the incorrect. Here incorrect is there, 1 only, 2 only, both and none. Okay, তো চারটে কোশ্চেন, বেসিক্যালি চারটে কোশ্চেন না, এটা 8টা কোশ্চেন। আমি যদি একটা স্টেটমেন্টের ওপরে ABCD করে উত্তর চাই, তাহলে 8টা কোশ্চেন আছে এর মধ্যে। এবং 1919-এর এই চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট যে মানে ফেভারিট টপিক বলা যায় যে কোনো সিভিল সার্ভিস এক্সামের ক্ষেত্রে। ওকে, বাই লাইন লক্ষ্মীকান্ত পড়ব এবং তারপরে আমরা এই কোশ্চেনগুলোর উত্তর করা শুরু করব। ওকে, চল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট of 1919. On August 20, 1917, the British government declared for the first time that its objective was the gradual introduction of responsible government in India. 1917 20 আগস্ট ব্রিটিশ গভর্নমেন্ট ঘোষণা করলো, যে প্রথমবার ঘোষণা করলো এটা কি, যে তাদের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে রেসপন্সিবল গভর্নমেন্ট ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করা, ইন্ডিয়াতে নামানো। হোয়াট ইজ দ্য মিনিং অফ রেসপন্সিবল গভর্নমেন্ট? রেসপন্সিবল গভর্নমেন্ট হচ্ছে সেইটা যে একটা গভর্নমেন্ট যেটা অথরিটেরিয়ান না,
যেটা উপর থেকে চাপানো হবে না, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, সকলের মধ্যে থেকে প্রতিনিধি বা জনপ্রতিনিধি নির্বাচন করা হবে এবং যারা সেই জনগণের কাছে দায়িত্ববদ্ধ থাকবে, দায়বদ্ধ থাকবে, ওকে, সেটাকে বলে রেসপন্সিবল গভর্নমেন্ট। বেসিক্যালি হেয়ার দ্য সেন্স ইজ দ্যাট গভর্নমেন্টের প্রত্যেকটা উইংয়ে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে, মানে ব্রিটিশ ইন্ডিয়ার যে গভর্নমেন্ট রয়েছে ইন্ডিয়াতে, তাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বেশি করে ইন্ডিয়ান ঢোকানো হবে এবং যে লোকাল গভর্নমেন্টগুলো রয়েছে বা প্রভিন্সিয়াল গভর্নমেন্টগুলো রয়েছে সেগুলোতে অটোনমি দেওয়া হবে। এটা মেন মানে অফ রেসপন্সিবল গভর্নমেন্ট। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1919 ওয়াজ দাস enacted which came into force in 1921. Okay. This act is also known as Montagu-Chelmsford Reforms. Montagu as Secretary of State for India and Lord Chelmsford as the Viceroy of India. দুটো ছোট্ট জিনিস আমি তোমার ইন্ট্রোডাকশানেই বলে দিই, ছোট্ট ফাঁদ ছোটো না, ফাঁদ বড়, ছোট্ট ভুল হতে পারে ফাঁদে পড়ার জন্যে। ফার্স্ট হচ্ছে দেখো, 20 আগস্ট 1917 ব্রিটিশ গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে, ঠিক আছে, যে আমরা গ্র্যাজুয়াল ইন্ট্রোডাকশান করবো অফ রেসপন্সিবল গভর্নমেন্ট। মনে রাখবে এটা ডিক্লেয়ার করেছে, কথা দিয়েছে, ঘোষণা করেছে, তার মানে কিছু চালু করে দেয়নি, লাগু করে দেয়নি। সো দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন ডিক্লারেশন অ্যান্ড এনঅ্যাক্টমেন্ট। আমি বললাম মানে এই নয় যে আমি শুরু করে দিলাম, এইগুলোর ওপরে এই ছোটো ছোটো শব্দের ফাঁদে ফেলে দেয়, particularly UPSC. And second thing is that আমরা again how can we remember for this particular 1909 and 1919 the names of Secretary of State and Viceroy। 1919-এর ক্ষেত্রে আমরা কেমন মনে রাখবো, একটা কথা তোমাদেরকে আমি আগের বারেও বলেছিলাম, তোমরা আগের ভিডিওটা যদি দেখো তো সেখানে খুব ডিটেলে ব্যাপারটা এক্সপ্লেন করা আছে। ভাইসরয় সাধারণত ক্যারিজমেটিক হয়, অর্থাৎ আমরা যত নাম নিই, যত রাস্তাঘাট বা যত কিছু বড় বড় কাজ, যত লিস্ট অফ থাকে আর কি, হ্যাঁ, রোলস থাকে, সব ভাইসরয়ের নামে থাকে। সো ভাইসরয় রোল, এটা নামটা অনেক বড়, যদিও সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব সেক্রেটারি অফ স্টেটের থাকে, কিন্তু তার নাম হয় না। এক্ষেত্রেও দেখো, মন্টাগু আর চেমসফোর্ড শব্দ দুটো উচ্চারণ করলেই, একটু ভেঙে উচ্চারণ করলেই ক্লিয়ার হয়ে যাবে। মন্টাগু মানে মন্টাগু, ওকে। তো মন্টাগু এই লোকটা, যার এই নামটা, যার যে লোকটা, সে কখনো ভাইসরয় হতে পারে না, সে সেক্রেটারি অফ স্টেট। আর সেখানটা চেমসফোর্ড শব্দটার মধ্যেই একটা যেন ভারী ভাব রয়েছে, সো হি মাস্ট বি ভাইসরয়। মন্টাগু সেক্রেটারি অফ স্টেট, চেমসফোর্ড ওয়াজ ভাইসরয়। Clear? Now, the features of this act were as follows. First, it relaxed the central control over the provinces by demarcating and separating the central and provincial subjects. এ কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণ, যে সেন্ট্রালাইজ টেন্ডেন্সি, সেটা আরও বেশি লুজ করে দিল, রিল্যাক্স করে দিল। কিভাবে? বাই ডিমার্কেটিং সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল সাবজেক্ট। সেন্ট্রাল এবং প্রভিন্স, কেন্দ্র এবং প্রভিন্সের যে সাবজেক্ট, যেগুলোর উপর তারা অ্যাডমিনিস্টার করবে, যেগুলোর উপরে তারা শাসন করবে, সেই সাবজেক্টগুলোকে আলাদা করে দিল। ওকে, দ্য সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেচার ওয়ার অথরাইজড টু মেক লজ অন দেয়ার রেসপেক্টিভ লিস্ট অফ সাবজেক্টস। এবং তার সেন্ট্রালে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর ওপরে তারা আইন বানাবে, অ্যান্ড প্রভিন্স তার যার যে সাবজেক্টগুলো আছে সেই লিস্ট অনুযায়ী সে আইন বানাবে। অর্থাৎ এতদিন সেন্ট্রাল যে সকলের আইন বানাতো, এরকম না, সেন্ট্রালের আইন বানাবে, প্রভিন্সের আইন বানাবে। সেই জন্যে কিছু সাবজেক্ট ভাগ করে দেওয়া হলো, এর লিস্টের সাবজেক্টগুলো এ বানাবে, ওর লিস্টের সাবজেক্টগুলো, যেমন ধরো আমাদেরও এখনও এখানটায় হয়, কিছু সাবজেক্ট থাকে পার্টিকুলারলি সেন্ট্রালে, যেমন ধরো রেল ডিপার্টমেন্ট, পোস্টাল ডিপার্টমেন্ট, হ্যাঁ না। কিছু সাবজেক্ট থাকে আবার যেমন কেবলমাত্র স্টেটের, যেমন এগ্রিকালচার, যেমন পুলিশ। আবার কিছু সাবজেক্ট কমনও থাকে, যেমন এডুকেশান। ঠিক তেমনি এই জিনিসটা সূচনা হলো সেই দিন, ফার্স্ট টাইম সেন্ট্রাল সাবজেক্ট আর স্টেট সাবজেক্টগুলোকে আলাদা করা হলো এবং বলা হলো সেন্ট্রালের সাবজেক্টগুলোর ওপরে আইন বানাবে, স্টেট বা প্রভিন্সের সাবজেক্টগুলোর ওপরে আইন বানাবে। ইজ ইট ক্লিয়ার? However, the structure of government continued to be centralized and unitary. যাই হোক বা যদিও যে গভর্নমেন্টের স্ট্রাকচার, মূল ক্ষমতা কিন্তু সেন্টারের হাতেই থাকবে। এরকম নয়
যে প্রভিন্সকে একটা আইন বানানোর অধিকার দেওয়া হয়েছে, মানে প্রভিন্স যা খুশি আইন বানাবে বা প্রভিন্স এমন আইন বানাবে যে সেন্টার একটা জিনিস চাইছে বা একরকমভাবে আইন বানাতে চাইছে একটা বিষয়ে, প্রভিন্স তার বিপরীত ধর্মী কিছু আইন বানিয়ে দিল বা পাল্টা কিছু আইন বানালো, তা হবে না। প্রভিন্সের আইন সেন্ট্রালের অনুসারেই হয়ে থাকতে হবে। ওকে, পয়েন্ট 2, it further divided the provincial subjects into two parts, transferred and reversed. আরও বেশি বা আরও পরে কি হলো, প্রভিন্সিয়াল যে সাবজেক্টটা, ঠিক আছে, প্রভিন্সের যে বিষয় যার উপর প্রভিন্স নিয়ম করবে সেটাকেও দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, একটা ট্রান্সফার্ড, একটা রিভার্সড। খুব ভালো করে এই পার্টটা শোনো প্লিজ। অনেকেই আছো তোমরা যারা এটা খুব ভালো করে জানো না, অনেকে এমন আছো হয়তো প্রিলিও পাস করে গেছো বা একবার মেন্সও হয়তো দিতে গেছো, বাট খুব ক্লিয়ার নয় জিনিসটা বা ভুলে গেছো। নিউ লার্নারদের ক্ষেত্রে তো অবশ্যই ভালো করে শুনে নাও তোমরা। আমরা কি করলাম, সেন্ট্রালের আর প্রভিন্সের সাবজেক্ট দুটো আলাদা করলাম, তুমি এই বিষয়, তুমি এই বিষয়। এবং প্রভিন্সের যে সাবজেক্টগুলো হলো যার উপরে সে আইন বানাবে সেটাকেও দুটো ভাগে ভাগ করা হলো, একটা ট্রান্সফার্ড, একটা রিভার্স। ট্রান্সফার্ড মানে হস্তান্তরিত হয়ে গেছে, রিজার্ভ মানে কুক্ষিগত করে রাখা হয়েছে বা জমিয়ে রাখা হয়েছে, ধরে রাখা হয়েছে। The transferred subjects were to be administered by the governor with the aid of ministers responsible to the legislative council. দুটো জিনিস পাচ্ছে এখানটায় এই একটা লাইনের মধ্যে। ট্রান্সফার্ড যে সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো অ্যাডমিনিস্টার কে করবে, গভর্নর করবে। কার সাহায্যে করবে, মন্ত্রীদের সাহায্যে করবে। এবং কোন মন্ত্রী, যারা কিনা রেসপন্সিবল হবে টু দ্য পিপল। তার মানে যে জিনিসটা ভেতর থেকে অটোমেটিক্যালি উঠে আসে সেটা হচ্ছে যে একটা মন্ত্রিসভা থাকবে, তবে না মন্ত্রীর কথা অনুযায়ী গভর্নর এই জিনিসগুলো বা এই প্রশাসনটা চালাবে অন দ্য বেসড অফ ট্রান্সফার্ড সাবজেক্টস। সেটা মন্ত্রিসভা হবে, মানে একটা ইলেকশানেরও টাইম আসছে বা ইলেকশান কোথাও একটা ডিক্লেয়ার হচ্ছে। তো আমরা এই জিনিসগুলো তার মানে কি দাঁড়াচ্ছে এগুলো শিখবো কোথায়, আজকে ইন্টিগ্রেটেড ওয়ে অফ লার্নিং। কেমনভাবে আমরা ইন্টিগ্রেটেড ওয়ে অফ লার্নিংয়ের মধ্যে দিয়ে এগুলো বুঝবো। সো ট্রান্সফার সাবজেক্ট, গভর্নর প্রশাসন করবে, আইন বানাবে, কাদের সাহায্যে, মন্ত্রীদের সাহায্যে। মন্ত্রীরা যারা পাবলিকের কাছে দায়বদ্ধ। অ্যান্ড the reserved subjects on the other hand were to be administered by the governor and his executive council without being responsible to the legislative council. ভালো করে বোঝো, সে প্রভিন্সের সাবজেক্টগুলোকে দুভাগে ভাগ করা হলো, একটা রিজার্ভড, একটা ট্রান্সফার্ড। ট্রান্সফার্ড সাবজেক্টগুলো গভর্নর তার মন্ত্রীদেরকে নিয়ে আইন বানাবে, যেখানে মন্ত্রীরা জনসাধারণের কাছে দায়বদ্ধ। আর রিজার্ভ সাবজেক্টগুলোর জন্যে গভর্নর তার এক্সিকিউটিভ কাউন্সিলকে নিয়ে আইন বানাবে বা নিয়ন্ত্রণ করবে বা শাসন করবে। এবং এই ক্ষেত্রে তারা কোনো রকম লেজিসলেটিভ কাউন্সিলের কাছে দায়বদ্ধ থাকবে না, অর্থাৎ আইন তৈরি হয় যেখানটায় প্রভিন্সে তার কাছে দায়বদ্ধ থাকবে না, খুশি মতন করবে। বেসিক্যালি কি হয় তোমাদেরকে আমি বলি, বেসিক্যালি হয় সেটা হচ্ছে যে এই যে ট্রান্সফার্ড অ্যান্ড রিজার্ভড সাবজেক্ট, এই সাবজেক্টগুলোরও কিন্তু ওয়েটেজ আছে, মানে প্রায়োরিটি আছে। রিজার্ভ যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু আসল সাবজেক্ট, সেখানে কিন্তু ক্রিম আছে। যেমন ধরো সেটা মিলিটারি, এক্সাম্পল দিচ্ছি, বা সেটা রেভিনিউ, ঠিক আছে, বা সেখানটায় মেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলগুলো আছে, ঠিক আছে, সেখানটায় পুলিশ, এই বড় বড় জিনিসগুলো, ইম্পর্ট্যান্ট জিনিসগুলো সেখানটায় আছে। আর রিজার্ভড ক্যাটাগরিতে কী আছে, সেখানে হয়তো ধরো এডুকেশান, সেখানে হয়তো রাস্তাঘাট আছে, বা সেখানে হয়তো ওই পয়ঃ প্রণালী আছে, ঠিক আছে, সিওয়েজ সিস্টেম রয়েছে, স্যানিটেশন রয়েছে, মানে হেলথ সিস্টেম রয়েছে। এইসব সাধারণ পাবলিক ওয়েলফেয়ারের কাজগুলো, যেখানটায় লাভ নেই, কোনো কর্তৃত্ব নেই, কোনো ক্রেডিট নেই, শুধু পাবলিকের সাথে ইন্টারাকশান আছে, হ্যাঁ, এবং পয়সা নেই, ক্ষমতা নেই, সেগুলো ট্রান্সফার সাবজেক্ট করে দিল। আর বড় বড় ডিপার্টমেন্টগুলো, বিশেষ ক্ষমতা, যেখানে আসল ক্ষমতাগুলো আটকে রাখা যায়, সেগুলো রিজার্ভ করে রাখলো। ট্রান্সফারটা মন্ত্রীদের নিয়ে গভর্নর চালাবে, মন্ত্রীরা পাবলিকের কাছে দায়বদ্ধ, অর্থাৎ পাবলিক থেকেই রিপ্রেজেন্টেটিভ হিসেবে মন্ত্রীরা আসবে। আর রিজার্ভটা গভর্নর তার এক্সিকিউটিভ কাউন্সিলকে নিয়ে চালাবে। অবভিয়াসলি নিজের ক্ষমতা কে ছাড়বে,
এবং এই এক্সিকিউটিভ কাউন্সিল কিন্তু কারোর কাছে দায়বদ্ধ নয়, লেজিসলেটিভ কাউন্সিলের কাছে দায়বদ্ধ নয়। আমি শুরু থেকে যে জিনিসটা বলে আসছি, এক্সিকিউটিভ কাউন্সিল কিন্তু খুব পাওয়ারফুল এবং সেটাই কোর কমিটি। সেখানে আসল লোকেরা, আসল ক্ষমতাশালী প্রভাবশালী মানুষগুলো থাকে এবং তারা তাদের ক্ষমতা কারোর সাথে শেয়ার করে না। সো সেইটা কিন্তু খুব একটা সহজে ভাঙা যায় না। সেখানে কিন্তু ভারতীয়রা খুব একটা সহজে ঢুকতে পারে না। হ্যাঁ, লেজিসলেটিভ কাউন্সিলে এক একজন দুজন করে আসছে, অফিসিয়াল নন অফিসিয়াল তৈরি হচ্ছে, সব আছে, বাট এক্সিকিউটিভ কাউন্সিল ইজ স্টিল ইনট্যাক্ট। শুধু গতবারে 1909 সত্যেন্দ্র প্রসাদ সিনহা একটা ল মেম্বার হিসেবে ঢুকতে পেরেছিল। চলো নেক্সট আমরা এগোই। দিস ডুয়াল স্কিম অফ গভর্নেন্স ওয়াজ নোন অ্যাজ ডায়ারকি। অর্থাৎ এই যে সাবজেক্টটা দুভাগে ভাগ করা হলো প্রভিন্সে, একটা রিজার্ভ এবং একটা বলো ট্রান্সপার্ট, এবং তাকে দুরকমভাবে শাসন করছে, গভর্নর এখানে মন্ত্রীদের সাথে, গভর্নর এখানে এক্সিকিউটিভ কাউন্সিলের সাথে। এই দুই রকম শাসনকে বলা হয় ডায়ারকি বা ডাবল রুল। This dual scheme of governance was known as diarchy, a term derived from Greek word diarch অর্থাৎ double rule. However, this experiment was largely unsuccessful. খুব বেশি সফল হয়নি এই ব্যবস্থাপনাটা। 3 নাম্বার, it introduced for the first time bicameralism and direct election in the country. Bicameralism মানে দুই কক্ষ বিশিষ্ট মন্ত্রিসভা। যেমন আমাদের আজকে দেখো, যেমন পার্লামেন্টে রাজ্যসভা আছে, লোকসভা আছে, এটা বাইক্যামেরাল। আবার কোনো রাজ্যে আছে বিধানসভা, বিধান পরিষদ, এটা বাইক্যামেরাল, দুটো কক্ষ, ওখানে কিছু লোক এখানে কিছু লোক, দুই কক্ষ মিলিয়ে একটা আইন হবে। কোথাও কোথাও কিন্তু কোনো রাজ্যে বিধান পরিষদ নেই, কেবল বিধানসভা আছে, সেটাকে ইউনিক্যামেরাল বলা হয়। বাই মানে দুই। ওকে, দাস দ্য ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ রিপ্লেসড বাই এ বাইক্যামেরাল লেজিসলেচার। এতদিন যে আইএলসি সিএলসি ছিল সেটাকে চেঞ্জ করে দেওয়া হলো, রিপ্লেস করে সেখানটায় বাইক্যামেরাল লেজিসলেচার দেওয়া হচ্ছে, হুইচ কনসিস্টিং অফ অ্যান আপার হাউস অর কাউন্সিল অফ স্টেটস। আজকের মতোই রাজ্যসভা লোকসভার মতোই দেখো, একটা আপার হাউস থাকবে উচ্চকক্ষ অ্যান্ড এ লোয়ার হাউস লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আপার হাউসকে বলা হয় কাউন্সিল অফ স্টেটস মানে রাজ্যসভা, নিচে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ দুটো ঘর থাকবে। The majority of the members of the both houses were chosen by direct election. Very important thing is that direct ইলেকশনের মধ্যে এই লোকগুলো আপার হাউস এবং লোয়ার হাউসে আসবে। সো আমরা কিন্তু ধীরে ধীরে উন্নতি করছি, এবারে ডাইরেক্ট ইলেকশন হবে, ঠিক আছে? ইলেকশনের মাধ্যমে লোকগুলো আসবে কোথায়? লেজিসলেটিভ কাউন্সিলে। 4 নম্বর পয়েন্ট, it required that the 3 of the 6 members of Viceroy's Executive Council other than the Commander-in-Chief were to be Indian. কি হলো দেখো, কি করে দিয়েছি দেখো, আমরা ইমপ্রুভমেন্টটা দেখো। বলছে যে ভাইসরয়ের যে সেই এক্সিকিউটিভ কাউন্সিল, যে ভয়ঙ্কর কুক্ষিগত ক্ষমতা, সেখানটায় কিন্তু এবারে 3 জন ভারতীয় ঢুকবে। ওকে, এবং কমান্ডার ইন চিফের যে পোস্ট, অর্থাৎ সেনাপতির যেটা পোস্ট, সেটা ছাড়া, সেটা বাদ দিয়ে 6 জনের এক্সিকিউটিভ কাউন্সিলে 3 জন হবে ভারতীয়। ওয়াও, হোয়াট এ বিগ অ্যাচিভমেন্ট। 5, it extended the principle of communal representation by providing separate electorates for Sikhs, Indian, Christian, Anglo-Indian and European. মানে এতদিন ধরে যে ব্যবস্থাটা চলছিল সেটা গতবারে চেঞ্জ হয়েছিল, সেপারেট ইলেক্টোরেট হয়েছিল, অর্থাৎ ধর্মের ভিত্তিতে ভোটদানের ব্যবস্থা হয়েছিল। এবারে সেই ধর্মের ভিত্তিতে ভোটদানের ব্যবস্থাটাকে আরও বাড়ানো হলো। এবারে শিখরা, ইন্ডিয়ান, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান অ্যান্ড ইউরোপিয়ান প্রত্যেকেই ধর্মের ভিত্তিতে ভোট দেবে। অর্থাৎ দেখো, আজকে আমরা যদি কোনো প্রার্থীকে ভোট দিই, আমরা কিসের ভিত্তিতে ভোট দিই? সে কোন দলের হয়ে দাঁড়িয়েছে, সে কেমন কাজকর্ম করেছে, তার ব্যক্তিগত নৈতিকতাপূর্ণ জীবনযাপন কেমন, সে কেমন মানুষ, তাকে আমরা সকলে ভোট দিই। আর এখানে কি সিস্টেমটা করলো দেখো, কেমন অফিসিয়ালি একটা অফিসের অ্যাক্টের মধ্যে দিয়ে আমাদেরকে কেমন ভিন্ন ভিন্ন করে দিল। প্রত্যেকে তাদের কমিউনিটির আলাদা আলাদা লোকেদের ভোট দেবে। আমি তোমার কমিউনিটির লোককে ভোট দিতে পারবো না, তুমি তোমার কমিউনিটির লোককে ভোট দেবে, এবং সেই ভোটাধিকারের কমিউনিটির ভাগটা পুরোটা ধর্মের ভিত্তিতে হয়ে যাচ্ছে। কেমনভাবে? ওকে, নেক্সট,
ইট গ্র্যান্টেড ফ্র্যাঞ্চাইজি টু এ লিমিটেড নাম্বার অফ পিপল অন দ্য বেসিস অফ প্রপার্টি, ট্যাক্স অর এডুকেশন। ফ্র্যাঞ্চাইজ মানে ভোটাধিকার, ভোটদানের ক্ষমতা। এটা আগেরবারেই আমরা আগের পয়েন্টে পড়লাম যে ডাইরেক্ট ইলেকশন হবে। কারা ইলেকশন দেবে, ভোট কারা দেবে, কিছু লিমিটেড অধিকার করা হলো মানুষকে, সুযোগ কিছু লিমিটেড মানুষকে সুযোগ দেওয়া হলো যে তোমরাই ভোট দেবে, সকলে ভোট দেবে না। ঠিক আছে, কারা ভোট দেবে, কিসের ভিত্তিতে সেই ভোটাধিকারটা তারা পাবে? বেসিস অন প্রপার্টি, ট্যাক্স অর এডুকেশন। কেউ ভালো পড়াশুনো করেছে, অনেক টাকা আছে বা অনেক ট্যাক্স দেয়, তারাই ভোটদানের অধিকার পাবে, সকলে নয়, ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ নয়। ওকে।